ওকে, সো আমরা যেখানে শেষ করছিলাম ওইখান থেকে আমরা শুরু করছি। তো এইখানে আমরা এইভাবে রাখলাম, তো এইভাবে আমরা ডান দিয়ে ঘুরে এই জিনিসটা আমরা পাইলাম। এখন এই জিনিসটাকে আমরা জাস্ট একটু সুন্দর করে লিখবো, এই জিনিসটাকে আমরা জাস্ট একটু সুন্দর করে লিখলেই আমরা জিনিসটা পাই গেলাম। কীভাবে? এই যে এখানে অক্সিজেন, এখানে এই যে ওকে, তারপরে এখানে আরেকটা কার্বন, এখানে আরেকটা, তিনটা, এই যে চারটা, এই চারটার মধ্যে হয়েছে না, এই চারটা থাকবে। ওকে, এবারে এটা হলো সর্বশেষ অপরিসীম কার্বন। এর এক দিক দিয়ে কী আছে? CH2OH আছে। দেখো এক হাতে CH2OH আছে, এই এক হাতে CH2OH দিয়ে দিলাম, এর এক হাতে CH2OH দিয়ে দিলাম। ওকে, আচ্ছা দিলাম। এবার দেখো, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5 গেল। এবার দেখো একের হিসাবটা পরে হবে, 2 হিসাবটা দেখো যে এইটা যখন এদিকে ঘুরছে, এইচটা উপরে গেছে এবং ওএইচটা নিচে আসছে, এইচটা উপরে, ওএইচটা নিচে, তাই না? আচ্ছা, এবার বাকি জিনিসটা খুবই মজার। দেখো এই জিনিসটা মানে কীভাবে বুঝি, তাই না? যেহেতু আমরা রিংটা গঠন করতে পারছি, তাই এই জিনিসটা আমরা সোজা করতে পারি। কীভাবে একটু সোজা করবো আমরা একটু দেখি। ওকে, আচ্ছা এই জিনিসটা আমরা সোজা করলাম, তাই না? এইবার আমরা রহস্যটা দেখার চেষ্টা করবো। এগুলো আমরা একটু আপাতত রাখি। তো দেখো এখানে CH আছে। ওকে, আচ্ছা, তো এই প্রথম কার্বন এবং অর্থাৎ কার্যকরী কার্বন এবং সর্বশেষ অপরিসীম কার্বন অর্থাৎ 44 নম্বর কার্বনের মধ্যে গঠন হবে। এখন কিভাবে গঠনটা হবে? এই ওটা কিভাবে আসবে বলো? এই ওটা কিভাবে আসবে? আমাকে এই রহস্যটা বাইর করতে হবে, তাই না? এই রহস্যটা কীভাবে বাইর করতে পারি? এই রহস্যটা আমরা কীভাবে বাইর করতে পারি? দেখো এইখানে বিষয়টা আমি যদি একটু ভাঙ্গায় রেখি, এটার ক্ষেত্রে OH, তাহলে দেখো এইখান থেকে ওটাকে আমরা উঠায় নিয়ে গেছি, এইখান থেকে ওটাকে আমরা উঠায় নিয়ে গেছি, তাহলে এইখানে কি থাকে? একটা H থাকে, তাই না? ও থাকলো এবং এখানে একটা H থাকলো, এই যে একটা H থাকলো। ওকে, তাহলে চতুর্থ কার্বনে একটা H, তাহলে একটা H দিয়ে দিলাম, এই যে একটা H দিলাম। ওকে, আচ্ছা দিলাম। এবার 1 নং কার্বনে 2টা হাত থাকা আছে, এটা আমরা কী কী দিয়ে পূরণ করতে পারি? বলো 1 নং কী কী দিয়ে পূরণ করবো? সো এখানে তো একটা OH আছেই, ঠিক আছে, থাক, OH আছে, থাক। তো একটা OH আছে, OHটা আমরা দিয়ে দিলাম নিচের দিকে, OHটা ছিল যখন ঘুরেছিলাম নিচের দিকে। আর এইখানে একটা H আছে, দেখো এই যে এর একটা হাতে আমরা কি দিছি? একটা হাত কার্বনের সাথে, সবচেয়ে অপরিসীম সময়ের রিঙ্গে একটা হাত এই কার্বনের সাথে, আরেকটা হাত অক্সিজেনের এইটার সাথে, আরেকটা হাত CH2OH এর সাথে, আরেকটা হাত হাইড্রোজেনের সাথে। আরেকটা হাইড্রোজেন কই গেল? নাই। তাই ওই হাইড্রোজেনটা কোথায় থাকবে? ওই হাইড্রোজেন প্রথম কার্বনে চলে আসবে, এই যে প্রথম কার্বনে চলে আসবে। এবার আমরা রহস্যটা বুঝতে পারলাম। ওকে, এইবার আমরা জেনারেলি আঁকবো জিনিসটা, আরেকবার রিভিউ করবো, খুব সহজ। আমরা দেখি এই যে সর্বশেষ অপরিসীম কার্বন এবং এটা হচ্ছে কার্যকরী কার্বন, এই দুটার মধ্যে আমাদের রিং স্ট্রাকচারটা গঠন হবে। তাহলে আমরা রিং স্ট্রাকচার নিলাম, নেওয়ার পর এটা এই জিনিসটা আছে, এটা আমরা ডান দিকে ঘুরাই দিব, আমরা ডান দিকে ঘুরাই দিলাম।
তাহলে এইভাবে সোজা করলাম, তাহলে এটা যদি সোজা করি ওইগুলো নিচের দিকে থাকতেছে এবং এইচগুলো উপরের দিকে উঠতেছে। এখন ওটা কীভাবে আসবে, সর্বশেষ অপ্রতিসম কার্বন থেকে এই ওটা নিয়ে আসছে, আমরা বন্ধনটা ক্রিয়েট করলাম। সর্বশেষ অপ্রতিসম কার্বনের 4টা হাত আমরা পূরণ করলাম, এক হাতে CH2OH, আরেক হাতে H, আরেক হাতে O এর সাথে, আরেক হাতে আরেকটা কার্বনের সাথে আরেকটা H যেটা এখানে আসছে সেটা এখন কোথায় যাবে, সেটা যাওয়ার জায়গা হচ্ছে কি প্রথম কার্বন। প্রথম কার্বনের ক্ষেত্রে 2টা হাত ফাঁকা ছিল, একটা হাতে তার নিজস্ব OH গ্রুপটা এবং আরেকটা হাতে কি, আরেকটা হাতে হচ্ছে কি তার এই যে Hটা, অপরিসম কার্বনের Hটা চলে আসলো। এই যে হচ্ছে রহস্য। ওকে, এটা যদি আমরা সান্দা হাতে লিখি তাহলে সেটা হচ্ছে এরকম যে ও 1 2 3 4 4, দেখো 4 হইল, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, নিচে OH উপরে H, নিচে OH উপরে H, এটার ক্ষেত্রে এক হাত দিয়ে CH2OH, আরেকটা হাত বাকি আছে ওই হাতে H, এর একটা H এইখানে চলে গেল আর নিজস্ব একটা OH পাই গেলাম। এই যে এটা পাইলাম, এটাই হচ্ছে রাইবোসের রিং স্ট্রাকচার। এবার আরেকটা বেসিক মনে রাখবা যে যদি OH নিচে থাকে তাহলে হচ্ছে OH নিচে থাকলে বলি আমরা হচ্ছে আলফা, আর আমরা ডান দিয়ে ঘুরাইছি রিং স্ট্রাকচার হিসেবে, ডান দিকে ছিল OH, সর্বশেষ অবতল কার্বন এখানে D, তাহলে এক করতে হচ্ছে আলফা D। তাহলে আমরা দেখলাম যদি OH নিচে থাকে তাহলে সেটা হচ্ছে আলফা, উপরে থাকলে OH উপরে থাকলে হবে, উপরে থাকলে বেটা, ঠিক আছে, আলফা, আর OH উপরে থাকলে হবে বেটা। OH উপরে থাকলে বেটাকে সবগুলা কার্বনে OH উপরে থাকতে হবে না, কোন কার্বনগুলোর বড় দেখি, এটা কোন কার্বনগুলোর বড় দেখি, কোন কার্বনের কথা হচ্ছে ফাংশনাল গ্রুপের বা কার্যকরী মূলকের। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম, আমাদের রহস্যটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা যেটা আসলে হচ্ছে কি আলফা ডি রাইবোস ছিল। ওকে, এরপরে আসবো আমরা বেটা ডি রাইবোস। বেটা ডি রাইবোসটা কীরকম হবে, সেম জিনিস ও এইভাবে তাই না, এই একটাই কিন্তু বন্ধু। আচ্ছা, তারপর দেখো এইগুলার দিকে OH নিচে ছিল, H উপরে, OH নিচে, H উপরে, এইখানে এক হাতে CH2OH আর এক হাতে H। দেখো এর নিচে OH ছিল, উপরে H ছিল, এইবার জাস্ট এটা ইন্টারচেঞ্জ হবে, উল্টে যাবে, এই নিচে আসবে H আর উপরে যাবে OH, তাহলে এইটা কি হলো বলো দেখি, এটা হলো বেটা ডি, এটা হলো বেটা ডি রাইবোস। কি হলো, বেটা ডি রাইবোস, এটা হলো বেটা ডি রাইবোস। ওকে, এইবার আমরা বলতে পারি যে আমরা প্রায় অনেক কিছু শিখলাম বেসিক হিসেবে। এইবার আমরা চলে যাব হচ্ছে হেক্সোজে চলে আসুন। আমরা সবাই জানি যে হেক্সোজ মানে হচ্ছে 6টা কার্বন। হেক্সোজ মানে কি, 6টা কার্বন, ঠিক আছে, হেক্সোজ মানে হচ্ছে 6টা কার্বন, হেক্সোজ মানে হচ্ছে 6টা কার্বন। হেক্সোজ মানে হচ্ছে 6টা কার্বন। আচ্ছা, কিছু তথ্য আমরা বাদ দিছিলাম এর আগে লেকচারে, সেটা হচ্ছে যে আমরা যখন গ্লিসারলডিহাইড করছিলাম আমরা মনে করবো যে এটা ফসফেট এস্টার হিসেবে কাজ করে এবং ওগুলো কিন্তু বিজারক সরকার ছিল, পানিতে দ্রবণীয় ছিল। আচ্ছা, তারপরে যখন আমরা ট্রায়োস, এরপরে আমরা কি বলছিলাম, টেট্রোস বলছিলাম। টেট্রোসের ক্ষেত্রে মনে রাখবো যে এগুলো হচ্ছে উদ্ভিদের কার্বন বিজারণের অংশ নেয়, এগুলো হচ্ছে বিজারণ শর্করা, ঠিক আছে। টেট্রোস উদ্ভিদের কার্বন বিজারণের অংশ নেয়, এগুলো হচ্ছে বিজারণ শর্করা। আর পেন্টোস হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আমরা রাইবোস জানি যেগুলো নিউক্লিক অ্যাসিড গঠনগুলোতে অংশ নেয়, তাহলে এরা মূলত নিউক্লিক অ্যাসিড গঠনে অংশ নেয়, এরা হচ্ছে বিজারক শর্করা, ঠিক আছে। আর যারা টেট্রোসের ক্ষেত্রে কি বললাম, এরা কার্বন বিজারণের অংশ নেয়। টেট্রোস কিছু অংশ নেয়, কার্বন বিজারণের অংশ নেয়। লিখে দিই একবার, টেট্রোস কার্বন বিজারণের অংশ নেয়। টেট্রোস কার্বন বিজারণের অংশ, ওকে। এবার আসি হেক্সোজ মানে কি বললাম, হেক্সোজ মানে হচ্ছে 6টা কার্বন, হেক্সোজ মানে হচ্ছে 6টা কার্বন।
6টা হেক্সোস মানে বলতে 6টা কার্বনের চেইন থাকবে, অর্থাৎ হেক্সোস হচ্ছে 6টা কার্বনের চেইন থাকবে। ওকে, এটা হচ্ছে একটা বললো সেকারাইট। হেক্সোসের উদাহরণগুলো কী বলছিলাম? গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোস এবং ফ্রুক্টোজ। ওকে, এটা কি? এটা বীজাণু শর্করা। সবার মূল এটা কি? বীজাণু শর্করা। এইবার চলে আসছো কি শর্টকাট। হ্যাঁ, শর্টকাট ট্রিক, যেটা মনে রাখলে আমরা চিত্রগুলো আঁকতে পারবো। সেটা হচ্ছে যে গ্লুকোজের ক্ষেত্রে গ্লুকোজের ক্ষেত্রে 3 নাম্বার কার্বনের OH, 3 নং কার্বনের OH বাম দিকে। হ্যাঁ, ফ্রুক্টোজের ক্ষেত্রেও একই, 3 নং কার্বনের OH বাম দিকে। তারপরে হচ্ছে গ্যালাক্টোজ। গ্যালাক্টোজের ক্ষেত্রে হচ্ছে 3 নং ও 4 নং কার্বনের OH বাম দিকে। ওকে, আরেকটা আসলো, সেটা হচ্ছে ম্যানোস। ম্যানোস ম্যানোস সেটার ক্ষেত্রে কি 2 নং ও 3 নং কার্বনের OH বাম দিকে। একবার রিভিউ করব, আরেকবার রিভিউ করি। হেক্সোজ মানে হচ্ছে 6টা কার্বন, এটা কার্বনস বিজারণ শর্করা। এর উদাহরণগুলো আমরা জানি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, ম্যানোস। শর্টকাট কি বলছিলাম? FMG, ফ্রুক্টোজ, ম্যানোস, গ্যালাক্টোজ, গ্লুকোজ। শর্টকাট ঠিক হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে 3 নাম্বার কার্বনের OH বাম দিকে থাকবে, ফ্রুক্টোজের ক্ষেত্রে 3 নাম্বার কার্বনের OH বাম দিকে থাকবে, গ্যালাক্টোজের ক্ষেত্রে 3 ও 4 নম্বরের OH বাম দিকে থাকবে, এবং ম্যানোজের ক্ষেত্রে 2 নং ও 3 নম্বর কার্বনের OH বাম দিকে থাকবে। এটা যদি আমরা মনে রাখি, এবার আমরা সব চিত্র আঁকতে পারবো। চলে আসি আমরা হচ্ছে ডি গ্লুকোজ। প্রথমে একটু ডি গ্লুকোজটা আঁকে দেখি। প্রথমে জানি 6টা কার্বন দিয়ে দিই। দিলাম, দেওয়ার পর আমরা জানি গ্লুকোজ, তাহলে এটা হচ্ছে একটা অ্যালডোজ শর্করা, CH2OH। ও সরি 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 CHO CH2OH। ওকে, CH2OH। তারপরে হচ্ছে OH, H সামনে OH বাম দিকে হয়, OH বাম দিকে হয়, হচ্ছে ডান দিকে হয়। এইবার এখানে একটা গ্রুপ হয়েছে, এখানে একটা গ্রুপ হয়েছে। ওকে, এটা কি হয়েছে? না হয়নি কেন? আচ্ছা, আমরা নাম্বারিংটা করি। 1 2 3 4 5 6। আর 3 নাম্বার কার্বনের OH বাম দিকে থাকবে, তাহলে এইখানে হবে OH আর এখানে হবে H। এইবার হয়েছে, এবার হয়েছে না? আচ্ছা, তাহলে এইবার কি বলবো আমরা? রিং। রিং হলে কার কার মধ্যে হবে? এই এর কার্বন এবং এই কার্বনের মধ্যে রিং হবে। তাহলে আমরা একটু রিং স্ট্রাকচারটাতে যাই। রিং স্ট্রাকচারটাতে আমরা যাই, কিভাবে যাব? ওকে, প্রথমে থাকবে গ্লাইকোসাইডিক বন্ধন, ও দিলাম 2 3 4 ওয়েট 1 2 3 4 ওয়েট 5টা থাকবে, সরি 2 3 4 বাট হয়নি। দাও, এই বিষয়টাকে এইভাবে দেওয়া যায়।
না, আগের মতোই ভালো ছিল দেখতে। এখানে অক্সিজেন, এর পাশে একটা সি, এই পাশে একটা সি। ওকে, না ওটাই ভালো ছিল। থাক, সরি 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 সরি, ওটাই ভালো ছিল। এটা কিটোজে খেতে যাইতো, এটা কিটোজে খেতে যাইতো। এই পাশে একটা সি, এই পাশে একটা সি, এই পাশে একটা সি, এই পাশে একটা সি। ওকে, 1 2 3 4। ওকে, হয়েছে, মোটামুটি হয়েছে। এবার আমরা ডান দিয়ে নিয়ে গেছি, আমরা জানি যে এটা কীভাবে আসছে। ওকে, এটা 1 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনের ক্ষেত্রে আমরা জানি যে ওইচটা এই ক্ষেত্রে নিচে থাকবে, ওই পাশে হচ্ছে অপ্রতিসম কার্বন, কাইরল কার্বনের একটা এইচ আসবে। 2 নম্বর কার্বনের ক্ষেত্রে এই যে ওইচটা নিচে গেল, এইচটা উপরে গেল। 3 নম্বর কার্বনের ক্ষেত্রে নিচে এইচটা আসবে, উপরে ওইচটা যাবে। ওকে, 4 নম্বর কার্বনের ক্ষেত্রে এখানে ওইচটা আসবে, এখানে এইচটা যাবে। 5 নম্বরের কার্বনের ক্ষেত্রে এক হাতে CH2OH যাবে, আর এক হাতে এইচ যাবে। তাহলে আমরা এটা কি রাখলাম, আমরা আলফা ডি গ্লুকোজ থাকলাম। বেটা ডি গ্লুকোজ থাকলে কি হইতো, উপরে ওইচটা যাইতো, নিচে এইচটা আসতো। এইখানে ক্ষেত্রে ওইচটা যাইতো আর এখানে আসতো। তাহলে এটা কি ছিল, এটা আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, আলফা ডি গ্লুকোজ। ওকে, আলফা ডি গ্লুকোজ। এবার গ্লুকোজের ক্ষেত্রে একটু বেশি যদি বলি, গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা সরি 6 কার্বন বিশিষ্ট একটা মনোস্যাকারাইড। গ্লুকোজের ক্ষেত্রে একে বলা হয় আঙ্গুরের শর্করা বা আঙ্গুরের রস থেকে যেটা পাওয়া যায় গ্লুকোজ বেশি, তাই এটাকে বলা হচ্ছে কি আঙ্গুরের শর্করা। এবং গ্লুকোজ থেকে কি তৈরি হয়, স্টার্চ, সেলুলোজ, মেল্টোস, সেলোবায়োস, গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ, ঠিক আছে, গ্লাইকোজেন, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, তারপর হচ্ছে মেল্টোস, সেলোবায়োস তৈরি হয়। এর রিংটা আমরা যেটা আঁকছিলাম এটা অনেক বড় ছিল, এর রিংটা হচ্ছে পাইরোনোস বলে। আচ্ছা, এটা না আরেকটা সুন্দর করে বলি, যে রিং যদি বড় হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে পাইরোনোস, ঠিক আছে। আর ছোট যদি হয় তাহলে ফিউরোনোস। কি বলে, ফিউরোনোস। সাধারণত এটা ট্রিক মনে রাখবা যে পাইরোনোস হয় অ্যালডোজগুলোর ক্ষেত্রে, আর এগুলো হচ্ছে কিটোজগুলোর ক্ষেত্রে। ওকে, এবার চলে আসো ফ্রুক্টোজের ক্ষেত্রে। ফ্রুক্টোজ এটাকে বলা হয় আঙ্গুর, এটা হচ্ছে ফলের রস থেকে পাওয়া যায়। এটার ক্ষেত্রে 6টা কার্বন থাকে। এটা হচ্ছে গিয়ে মূলত তোমার তৈরি হয়, স্বাদে মিষ্টি হয়, দানাদার হয়, পানিতে দ্রবণীয় হয়। এটা অবশ্যই কিটোজ সুগার, কারণ ফ্রুক্টোজ আছে তাই এটা যেটা কিটোজ সুগার, আর ওটা ছিল একটা অ্যালডোজ সুগার। এবং দেখো ওরা অংশগ্রহণ নিত মেল্টোস, সেলুলোজ, সেলোবায়োস, গ্লাইকোজেন, স্টার্চে। আর এটা নিয়ে হচ্ছে তোমার সুক্রোজ গঠনে অংশ নেয়। ফ্রুক্টোজ হচ্ছে তোমার সুক্রোজ গঠনে অংশ নেয়, ঠিক আছে। এর রিংটা হয় ছোট, এর রিংটা হয় ফিউরোনোস। এক্ষুনি আমরা দেখবো রিংটা, রিংটা হয় ফিউরোনোস। এটা তো বললাম এটা একটা হেক্সোস। ওকে, চলো তাহলে আমরা একটা ফ্রুক্টোজ আঁকে ফেলি। 1 2 3 4 3 6, ছোট করে দেখি। ওকে, এবার ফ্রুক্টোজের ক্ষেত্রে এটা একটা, যেহেতু কিটোজ তাহলে শেষে এইচ, প্রথমে H2OH, শেষে H2OH, দ্বিতীয় কার্বনে C ডাবল বন্ড O। তারপরে দেখো সাধারণত ডান দিকে OH, বাম দিকে H।
ডান দিকে OH, বাম দিকে H, ডান দিকে OH, বাম দিকে H। হয়েছে কি হয়নি কেন? কি বলছিলাম শর্টকাটের ক্ষেত্রে, যে 3 নাম্বার কার্বনের ক্ষেত্রে ডান দিকে বাম দিকে OH থাকবে, বাম দিকে OH এবং ডান দিকে H। এটা হয়েছে ফ্রুক্টোজ। ওকে, এবার রিং কার কার মধ্যে হবে? এইটা হচ্ছে কার্যকরী মূলকের কার্বন এবং এটা সর্বশেষ অপরিসীম কার্বন, এদের মধ্যে রিং হবে। তাহলে রিং কয়টা নিয়ে? 4টা নিয়ে। এর আগে রিং কয়টা নিয়েছিল? 5টা কার্বন নিয়ে। আচ্ছা, 4টা কার্বন নিয়ে রিং তো আমরা জানি এইভাবে হয়। ওকে, এটা আমরা ডান দিয়ে ঘুরাইছি। কোন দিয়ে ঘুরাইছি? ডান দিয়ে ঘুরাইছি। ওকে ওকে, দেখো এবার ঘটনা আমরা ঘটাই। চলো, 3 নাম্বার কার্বনের ক্ষেত্রে উপরে OH যাবে, নিচে H আসবে। আর এর ক্ষেত্রে 4 নাম্বার কার্বনের ক্ষেত্রে এটার নামকরণ দিই 1 2 3 4 5। কার কার মধ্যে হয়েছে? গ্লাইকোসাইডিক বন্ধন 1 আর 4 এর মধ্যে। দেখো এবার দেখো, এটা 1 2 গেল 3 নাম্বার, সরি এটার ক্ষেত্রে 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বারের ক্ষেত্রে উপরে গেছে হচ্ছে H, নিচে আসছে OH, ঠিক আছে। 5 নাম্বার কার্বনের ক্ষেত্রে কি গেছে? নিচে, এখানে এখন ঘটনা ঘটবে। তো একটা H তো এখানে পড়ে থাকবেই, আর একটার সাথে CH2OH আছে, গেল একটা H পড়ে থাকলো। ও অক্সিজেন এইখান থেকে গ্লাইকোসাইডিক বন্ধন আসছে, আমরা দেখাইছিলাম কীভাবে আসছে আগে লেকচারে, মানে এই লেকচারে আমরা দেখাইছিলাম, এই লেকচারের শুরুতে দেখাইছিলাম যে গ্লাইকোসাইডিক বন্ধনে এই অক্সিজেনটা কীভাবে আসে। তাহলে এখানে একটা H পড়ে থাকলো, আর এই যে 2টা হাত ফাঁকা হইলো, একটা হাতে কি গেছে বলো দেখি? একটা হাতে, মানে এর 2টা হাত এখন খোলা, আর একটা হাতে অবশ্যই CH2OH, আরেকটা হাতে কি? আরেকটা হাতে OH থাকবে। কেন OH? কেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে OH কেন? একটা H আসছে কোথা থেকে? অপ্রতিসম কার্বন থেকে, আর নিজস্ব একটা কি ছিল? O ছিল, তাই না? মানে বিষয়টা হচ্ছে এরকমভাবে লিখতে হবে যে এর একটা নিজস্ব O ছিল, তার সাথে একটা H এসে যুক্ত হয়েছে, এইটা। তাহলে এইটা মিলে কি? OH-টা। তাহলে আমরা ডিরেক্টলি লিখি OH লিখি। তাহলে এইটা কি হইলো? এটা হচ্ছে আলফা ডি হইলো। বেটা ডি হইলে গেলে কি হইতো? OH-টা উপরে যেত, CH2OH-টা নিচে আসতো, CH2OH-টা নিচে আসতো। ওকে, এটা ফ্রুক্টোজ গেল। এবার চলে আসবো আমরা গ্যালাক্টোজ। কিসে আসবো এবার আমরা? গ্যালাক্টোজ। আচ্ছা, গ্যালাক্টোজে আসলাম। এখন কথা হচ্ছে গ্যালাক্টোজ মানে কি? হেক্সোস মানে কি? 6টা কার্বন। 6টা কার্বন মানে এটা একটা কি বিজারক শর্করা, এটা পানিতে দ্রবণীয় হবেই। আচ্ছা, এটা একটা হেক্সোস। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবা যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এই প্রতিটা সবাই হচ্ছে আইসোমার। এদের সবার গাঠনিক সংকেত কি? একই। কি সংকেত? CH2ON, সবারই একই, ঠিক আছে। এদের N এর মানও সবার ক্ষেত্রেই কি? 6। কিন্তু এদের কোথায় সমস্যা? ত্রিমাত্রিক বিন্যাস বা ওরিয়েন্টেশনে বা অ্যাটমিক বিন্যাসে ভিন্ন ভিন্ন, কারো বাম কারো ডান, ঠিক আছে। আর আমাকে বলছিলাম টোস মানে এটা কিটোজ শর্করা হওয়ার কথা, কিন্তু এটা আমি কি বলছিলাম? এটা এক্সেপশন। তাহলে এটা কি শর্করা? এটা অ্যালডোজ শর্করা, এটা কিন্তু সবচেয়ে বেশি, এটা কিন্তু ভুল করা যাবে না। ওকে, 6টা কার্বন, 1 2 3 4 5 6। প্রথমে CHO, CH2O, CH2OH, ডান দিকে OH, 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 বাম দিকে H, বাম দিকে H, বাম দিকে H, বাম দিকে H। হয়েছে কি? হয়নি? কি বলছিলাম গ্যালাক্টোজের ক্ষেত্রে? 3 নং এবং 4 নং, 3 নং 4 নং নাম্বারকরণ করি। নাম্বারকরণ 1 2 3 4 5 6, 3 এবং 4, 3 এবং 4, এই যে 3 এবং 4। ওকে, এটা হচ্ছে গ্যালাক্টোজ, এটা হচ্ছে
গ্যালাক্টোজ, বুঝতে পারছি গ্যালাক্টোজ। আচ্ছা, এটা রিং স্ট্রাকচারটা আমরা কি পারবো না? আমরা পারবো, দেখাই যদি দেই তাহলে কি সমস্যা না। এই যে হ্যাঁ, এটা হচ্ছে একটু মাঝখান দিয়ে হচ্ছে না সেটা। দুই তিন চার পাঁচ, ওকে। আচ্ছা, এবার ডান দিয়ে ঘুরাইছি। আচ্ছা, আসি 2 নম্বর কার্বনের ক্ষেত্রে ওইস নিচে, এইচ উপরে। 3 নম্বর কার্বনের ক্ষেত্রে এইচ নিচে, এইচ নিচে। উপরে ওইস, ঠিক আছে। 4 নম্বর কার্বনের ক্ষেত্রে এইচ ওইচ। 5 নম্বর কার্বনের ক্ষেত্রে এক পাশে CH2 ওএইচ, আরেক পাশে নিজস্ব একটা কি থাকে, এইচ থাকে। আর একটা এইচ কোথায় যায়? এইখানে। আর এর নিজস্ব একটা ওএইচ আছে। তো গ্যালাক্টোজ আমরা আঁকলাম, ওকে, গেল, ডান। গ্যালাক্টোজ গেল। গ্যালাক্টোজের পদে আমরা ম্যানোজ যদি আঁকে চাই, ম্যানোজও একইভাবে। এবার চলে আসছি আমরা হচ্ছে ডাইস্যাকারাইডগুলোর ক্ষেত্রে, অর্থাৎ অলিগোস্যাকারাইড। ওকে, অলিগোস্যাকারাইড আমরা পড়ছিলাম এটা ডাইস্যাকারাইড ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে ডাইস্যাকারাইড, এটা প্রথম ট্রাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের মধ্যে পড়ছিলাম কি, সেলুলোস, সেলোবায়োস। তারপরে পড়ছিলাম ল্যাকটোস, তারপরে পড়ছিলাম মেল্টোস এবং সুক্রোস। এই চারটা আমরা পড়ছিলাম। তার মধ্যে প্রথমে আমরা মেল্টোজে যাব। মেল্টোজ হচ্ছে দুইটা আলফা ডি, দুইটা আলফা ডি গ্লুকোজ মিলে এদের কত 1 আর 4-এর মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন হয়। 1 আর 4-এর মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধন, ওকে। আমরা দেখি কীভাবে আঁকা যায়। প্রথমে আমরা দুইটা আলফা ডি গ্লুকোজ আঁকবো, তাহলে প্রথমে দেখি মেল্টোজ বিষয়টা। সো আলফা ডি গ্লুকোজ আঁকি, রিং স্ট্রাকচারটা ডিরেক্ট আঁকবো, ওকে। বুঝছেন? 3 নম্বর কার্বনে মনে পড়ছে ঘটনাটা? কেন এরকম হইল?
ওকে, এটা আমরা আঁকলাম, আরেকটা আঁকবো। ওকে, আমরা এবার আমরা এইভাবেও আঁকতে পারি যে কার্বনটা এইভাবে দিলাম, আমরা কার্বনটা দিব না, ওটা তো আমরা বুঝে যাব। ওকে, এবার এরপরে এরকম, তারপরে এরকম, তাই না? এখানে এইচ, এখানে ওএস, ঠিক আছে? ও আমরা উল্টা করছি, উল্টা করছি। এইখানে ওএস এইচ যাবে, এখানে ওএস যাবে, এবং এইখানে ঘটনাটা ঘটবে ভিন্ন। তো এটার ক্ষেত্রে এখানে ওএইচ, এখানে এইচ, এটার ক্ষেত্রে এখানে এইচ, এটাতে ওএইচ, এটার ক্ষেত্রে বলতে পারো যে এইভাবে এইচ দিলে, এইভাবে ওএইচ দিলে সমস্যা নেই। এটার ক্ষেত্রে এখানে সিএইচ টু ওএইচ, আর এখানে কি এইচ। ঠিক আছে না? ওকে, এবার আমি কি বলছি, 1 আর 4 নম্বর, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর কার্বন, আর এর 4 নম্বর কার্বন। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এবার দেখো বন্ধনটা দেখবো, বন্ধনটা দেখবো। এবার দেখো বন্ধনটা দেখবো। ওকে, এদের মধ্যে গঠনটা হবে। ওকে, এটা পানি বের হয়েছে, কি বের হয়েছে বলে পানি। তাহলে এই যে মনে করো যে এই এইচ আর এইচ, এই এইচ আর এইচ এদের কিছু হবে না। এখন এদের মধ্যে দেখো এই ওএইচ আর ওএইচ, এরা যদি পানি, এখানে H2O2 আছে, এর থেকে পানি বাদ দাও, কি থাকে, একটা ও থাকে, তাহলে একটা ও থাকবে, বাকি সব কিছু কী হবে, চলে যাবে। এই জিনিসটা দেখো, এখন একটা ও থাকবে, বাকি সব কিছু চলে যাবে, লিঙ্কটা পড়ে যাবে। দেখো দাঁড়াও, এই এইভাবে মিলাই দিলে না, এই যে আলফা ডি গ্লুকোজ, এটা একটা আলফা ডি, এটা একটা আলফা ডি, এরা পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধন নিয়ে যুক্ত হইলো। এই জিনিসটাকে আমরা তখন বলতেছি মেল্টোস। এই জিনিসটাকে তখন আমরা কী বলতেছি, মেল্টোস। এর আণবিক সংকেত কি, C12H22O11। এটা হচ্ছে একটা আংশিক বিজারক শর্করা, এটা একটা আংশিক বিজারক শর্করা। মেল্টোসকে যদি আত্মবিশ্লেষণ করো, আত্মবিশ্লেষণ করলে তুমি সেখান থেকে পাবা স্টার্চ, সরি স্টার্চকে আত্মবিশ্লেষণ করলে মেল্টোস পাবা, স্টার্চকে আত্মবিশ্লেষণ করলে মেল্টোস পাওয়া যায়, স্টার্চকে আত্মবিশ্লেষণ করলে, আত্মবিশ্লেষণ যদি করো তাহলে কী পাবা, মেল্টোস। স্টার্চকে আত্মবিশ্লেষণ করলে কী পাবা, মেল্টোস পাবা। স্টার্চকে বিশ্লেষণ করলে কী পাবা, মেল্টোস পাবা। এইবার মেল্টোসের পরে পড়বো হচ্ছে সেলোবায়োস। মেল্টোস দুইটা আলফা ডি গ্লুকোজের সমন্বয় ছিল, সেলোবায়োস হচ্ছে দুইটা বেটা ডি গ্লুকোজ। এটা হচ্ছে পুরোপুরি একটা বিজারক শর্করা, এরও সংকেত হচ্ছে C12H22O11। এবং এটার ক্ষেত্রে মনে রাখবা যে এটা হচ্ছে সেলুলোজ এবং লিগনিনকে আত্মবিশ্লেষণ করলে সেলোবায়োস পাওয়া যায়। সেলোবায়োস হচ্ছে কি দুইটা বেটা ডি গ্লুকোজ, সেলোবায়োস হচ্ছে দুইটা বেটা ডি গ্লুকোজ, দুইটা বেটা ডি গ্লুকোজ। সেলোবায়োস হচ্ছে কি দুইটা বেটা ডি গ্লুকোজ। সেলোবায়োস কি বলো না, সেলোবায়োস কি দুইটা বেটা ডি গ্লুকোজ। আচ্ছা, প্রথমে একটা বেটা ডি গ্লুকোজ আঁকবো, এরকম। ওকে, 1 আর 4 নম্বরের মধ্যে হবে, দেখবা 1 আর 4 নম্বরের মধ্যে। এইটার ক্ষেত্রে উপরে কি যাবে, যেহেতু বেটা ডি, তাহলে উপরে হচ্ছে OH থাকবে, নিচে হচ্ছে এইচ থাকবে। ওকে, এটা হচ্ছে 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনের ক্ষেত্রে OH, 3 নম্বর কার্বনের ক্ষেত্রে OH, 4 নম্বর কার্বনের ক্ষেত্রে OH, CH2OH আর H। এই সেম জিনিসটা এখানেও আঁকবা। ওকে,
সো এটার ক্ষেত্রে সেম জিনিসটা OH, নিচে হচ্ছে কেন H, ভুল কি করছি না, ঠিক আছে, যেহেতু বেটা তার উপরে OH থাকবে। এটা 2 নম্বর। 2 নম্বরের ক্ষেত্রে নিচে OH উপরে H, 3 নম্বরের ক্ষেত্রে নিচে H উপরে OH, 4 নম্বরের ক্ষেত্রে নিচে OH উপরে H, 5 নম্বরের ক্ষেত্রে উপরে CH2OH নিচে কি H। এবার দেখো বন্ধন ঘটাবো কিভাবে। এই যে এই H আর H কোনো পরিবর্তন হবে, মনে করো যে এই যে এই H আর H এদের মধ্যে কোনো পরিবর্তন হবে না, তাহলে এই OH আর OH এর মধ্যে পরিবর্তন হবে, এই এদের মধ্যে বর্ণটা গঠন হবে। এদের মধ্যে বর্ণটা গঠন, এখানে কী থাকবে একটা, এখানে কী থাকবে একটা বন্ধন থাকবে, হ্যাঁ বন্ধন থাকবে নিচে আর উপরে, নিচে এবং উপরে। এই বিষয়টাই হচ্ছে যে ও, এই যে ও মানে এখানে ছিল, তাহলে এই যে এইখান থেকে এই যে এইগুলো, হ্যাঁ এই যে এখানে একটা অপশন আছে, এখানে একটা এইচ, এখানে একটা, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, তাহলে এটা হচ্ছে বেটা ডি, আর এটা হচ্ছে বেটা ডি, আর এই দুইটা মিলে কি হলো একটা সেলুলার। ঠিক আছে, ঠিক আছে, এটা হলো একটা। এবার চলে আসবো হচ্ছে আমরা সুক্রোজের ক্ষেত্রে। আমরা আজকে আর বেশি দূর যাবো না, আমরা সুক্রোজ পর্যন্ত আমরা আজকে রাখবো। লাস্ট হচ্ছে সুক্রোজ আজকে আমাদের। ওকে, দেখো সুক্রোজ কাকে বলে বা সুক্রোজ কি দিয়ে গঠিত, যে এটা একটা ডাইস্যাকারাইড, হ্যাঁ, এবং এটা হচ্ছে এখনো আলফা ডি আর এখনো বেটা ডি, তাহলে এখনো আলফা ডি গ্লুকোজ, এটা আলফা ডি গ্লুকোজ, আর হচ্ছে বেটা ডি ফ্রুক্টোজ, বেটা ডি ফ্রুক্টোজ, তাহলে আলফা ডি গ্লুকোজ আর বেটা ডি ফ্রুক্টোজ। তাহলে আমরা এখন আগে এটা আঁকে নিই, আলফা ডি গ্লুকোজ আঁকা কোনো বিষয় না আমাদের জন্য। এই যে এইভাবে একটু আগে আঁকলাম না, এই যে আঁকো আঁকো আঁকো, আলফা ডি। ওকে, আলফা ডি উপরে OH, সরি উপরে OH না, নিচে OH উপরে H, এটার ক্ষেত্রে নিচে OH উপরে H। 3 নম্বর কার্বনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যাবে যে এখানে H উপরে OH, এটার ক্ষেত্রে OH H, এটার ক্ষেত্রে CH2OH আর এখানে একটা H। ওকে, তাহলে এটা হলো আলফা ডি গ্লুকোজ। এবার আসবো বেটা ডি ফ্রুক্টোজ। দেখো বেটা ডি ফ্রুক্টোজ আমরা অনেক ধরনের ফ্রুক্টোজ আঁকিনি, আগে আমরা লিনিয়ার স্ট্রাকচারটা আঁকি। তার লিনিয়ার স্ট্রাকচারে 6টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আঁকার পরে আমরা এবার এটা যেহেতু ফ্রুক্টোজ টোজ আছে, তার মানে এটা একটা অ্যালডোস, তাহলে এখানে CH2OH, এখানে CH2OH, আর এইখানে ডাবল বন্ড ও, ডান পাশে OH বাম পাশে H, ডান পাশে OH বাম পাশে H, ডান পাশে OH বাম পাশে H, তবে এখানে একটা ব্যতিক্রম ঘটে যে ডান পাশের OHটা বাম পাশে চলে আসে। কয় নম্বর কার্বনের 3 নম্বর কার্বন। আর বন্ধন কার মধ্যে হয়, এইটা আর এইটার মধ্যে বন্ধন, তাহলে এটার মধ্যে আমরা বন্ধন আঁকবো। ওকে, আমরা যেহেতু লিনিয়ারটা আগে বলছি, এবার আমাদের জন্য আঁকাটা মাথায় থাকাটা সহজ হবে। আঁকি আমরা, সো এটা হবে এরকমভাবে। ওকে, আঁকলাম,
থাকার পরে এর এক হাতে থাকে CH2OH। ওকে, OH থাকে, ভালো কথা, কিন্তু আমরা দেখছিলাম একটু আগে যখন আঁকছিলাম তখন আমরা দেখছিলাম ও বেটা ডি হইতে গেলে OH-টা থাকবে কিসে, উপরে। ওকে, এটা কীভাবে মনে রাখবো যে ওই বেটা হইলে OH উপরে না, আলফা হইলে OH মনে রাখবো? বেটা মানে ছেলেকে সবাই উপরে রাখে, তার মানে বেটা ডি বললে আমরা সবসময় OH-টাকে উপরে দিব। ওকে, CH2OH, এটা 2 নাম্বার। 3 নাম্বার কার্বনের ক্ষেত্রে OH-টা উপরে দিয়েছিল, এখানে H-টা নিচে। এক্ষেত্রে HOH, এক্ষেত্রে CH2OH আর H। এইবার কার মধ্যে ঘটনা ঘটবে, আসো এবার কার মধ্যে ঘটনা ঘটবে। এবার বিষয়টা আরো বোঝানো খুব সহজ, কেন বলো দেখি। এই যে H আর OH, পানি চলে যাবে, দাঁড়াও সুন্দর করে দেয়। এই যে চলে যাবে, তাহলে এইখানে একটা ও, আর বাকি সব কিছু আগের মতো। এই H এর কিছু হবে, মানে CH2OH এর কিছু হবে, বাকি সব কিছু আগে। তাহলে এইটা কি একটা আলফা ডি, এটা একটা বেটা ডি ফ্রুক্টোজ, উভয় মিলে এটা কি একটা সুক্রোজ। আমি কি বলছিলাম, সুক্রোজ একটা ডাইস্যাকারাইড, এক অণু আলফা ডি, এক অণু বেটা ডি গ্লুকোজ। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে কার মধ্যে বন্ধন হয়েছে বলো দেখি। এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ 1 এবং বেটা ডি গ্লুকোজের কার মধ্যে, হ্যাঁ বেটা ডি গ্লুকোজ আলফা 1-এর মধ্যে, আর বেটা ডি বেটা বেটা ডি ফ্রুক্টোজের মধ্যে হয়েছে। ওকে, উদ্ভিদের পাতায় কার্বোহাইড্রেট গ্লুকোজ রূপে পরিবাহিত হয়, সুক্রোজ রূপে পরিবাহিত হয়। সুক্রোজ গ্লুকোজের চেয়ে দ্বিগুণ মিষ্টি, সুক্রোজ গ্লুকোজের চেয়ে দ্বিগুণ মিষ্টি। এতে এখনো কি হয়, পানির সৃষ্টি হয়। দেখাই পেলাম যে পানির সৃষ্টিটা দেখাইলাম না, পানি, এতে এখনো পানির সৃষ্টি হয়, H2 এখনো পানির সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, এটার সাথে মিশে জানা বাইরে দেবেন, আজকে এই পর্যন্ত। ওকে।